সন্ধ্যা। আজ কমিক্স অ্যান্ড স্টোরির দ্বিতীয় পর্ব এবং আমি অনির্বাণ। যথারীতি আজকে একটি কমিক্স এবং একটি অন্য জনের বই নিয়ে আমরা কথা বলবো। আজকে যে কমিক্সটি নিয়ে আমরা কথা বলবো সেটি অত্যন্ত বিখ্যাত কমিক্স এবং দেশে বিদেশে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে কমিক্সটি। কমিক্সটির নাম ব্ল্যাক স্যাড এবং এটি একটি অ্যান্থোলজি এবং ব্ল্যাক স্যাড অ্যান্থোলজির এটা পঞ্চম বই। এই বিষয়ে বিশদে আমরা আলোচনা করব। আর যে বইটি আজকে আমার সাথে রয়েছে সেটি যশোধরা রায়চৌধুরীর লেখা গদ্যাবধি। এই রকমের বই, এই ধরনের বই কিন্তু সাম্প্রতিক কালে বাংলা সাহিত্যে সেরকম ভাবে কিন্তু লেখা হয়নি, এটুকু বলতে পারি। এই দুটি বই নিয়ে আজকে কমিক্স অ্যান্ড স্টোরির দ্বিতীয় পর্ব শুরু করছি। গদ্যাবধি যশোধরা রায়চৌধুরীর গদ্য সংকলনের বই। প্রচ্ছদটি করেছেন রাজীব দত্ত। সুন্দর ব্লু ব্যাকগ্রাউন্ডের উপরে ইয়েলো কালারের ক্যালিগ্রাফিতে লেখা গদ্যাবধি। বইটি তবুও প্রয়াস থেকে প্রকাশিত হয়েছিল 2020 সালের জানুয়ারি মাসে এবং বইটির দাম 200 টাকা। 9টি গদ্য আছে এবং এই গদ্যগুলিকে প্রবন্ধ না বলে বরং সন্দর্ভ বা ডিসকোর্স সংকলন বলা অনেক উপযুক্ত। প্রবন্ধ বইয়ের সংকলনের বইয়ে যেরকম চিন্তার একটা সূত্র দিয়ে প্রবন্ধগুলি যুক্ত থাকে, বিভিন্ন সময়ে প্রকাশিত এই গদ্যগুলি সেরকম কোনো চিন্তার সূত্র দিয়ে যুক্ত নয়। কবিতা নির্মাণ বিষয়ে কয়েক টুকরো এটি প্রথম প্রবন্ধ এবং এখানে কবিতার কিভাবে জন্ম হয়, কবিতার বাহ্যিক যে রূপ বা অবয়ব, সেই অবয়বটি কিভাবে আমরা দেখি এবং কিভাবে সেটা পাঠকের কাছে পৌঁছায়, বা কবিতা কখনো কখনো কিছু বাক্য শৈলী বা বাচন ভঙ্গি দিয়ে তৈরি করা যায় কি? জীবনানন্দীয় প্রভাবে লেখিকা সেই বিষয়গুলি আলোচনা করেছে নয়। বর্তমান যুগে বা জীবনানন্দের পরে অনেক কবি যারা কবিতা লিখতে এসেছেন কোনো না কোনো ভাবে জীবনানন্দের বাচন শৈলী এবং জীবনানন্দের প্রভাব থেকে সম্পূর্ণ সরে আসতে পারেননি। তাই কবিতার একটা মূল বিষয় জীবনানন্দীয় প্রভাবের মধ্যে রয়ে যায়। বিপরীত বিষয়ক মতবাদ, বৈপরীত্য বিষয়ক মতবাদে কবিতার লাইন বহুবার ব্যবহৃত হয়। হবিষ্য রান্নার ঘরে ইলিশ ভাজার গন্ধ ভেসে আসে, উৎপল কুমার বসুর লাইন। শৈলীগুলো নিয়েই মূলত লেখিকা আলোচনা করেছেন। মিথ্যা বিষয়ক মতবাদ, বা হিদি ভেসে যায় অলকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে। এই মিথ্যার জগৎকে এতটাই সত্য মনে হয় যে মনে হয় তার মধ্যে ঢুকেও পড়া যায়, যদিও চাবিটি কিন্তু কবি রেখে দিয়েছেন কবিতার মধ্যেই, সেটা খুঁজে নিতে হয়। যশোধরা রায়চৌধুরী নিজে একজন কবি এবং কবিতার শৈলী এবং কবিতার যে বাহ্যিক রূপ এবং বহু স্বর, সেগুলি সম্বন্ধে তিনি যথেষ্ট অবহিত। তাই তার লেখায় এমন কিছু অভিনব বিষয়, অভিনব প্রকরণকে তিনি নিয়ে আসেন, সেগুলি সত্যি আমাদের আশ্চর্য করে। যেমন সমাজ বিষয়ক কবিতা, প্রশ্ন ওঠে
সমাজ বিষয়ক কবিতা বলে কি আদৌ কিছু হয়? বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা সমাজ বিষয়ক কবিতায় একজন অগ্রগণ্য কবি বলে মনে করি। তিনিই যখন লেখেন, ভুবনেশ্বরী যখন শরীর থেকে একে একে তার রূপের অলংকার খুলে ফেলে আর রাত্রির গভীর নামে 3 ভুবনকে ঢেকে, সে সময় আমি একা দাঁড়িয়ে জলে দেখি ভেসে যায় সৌরজাগত, যায় স্বর্গমর্ত পাতাল নিরুদ্দেশে, দেখি আর ঘুম পায়। এই ঘুমের কবিতা, অবচেতন এবং অবচেতন থেকে জেগে ওঠার কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবি জীবনের অংশ হয়ে রয়েছে। তাই সমাজ বিষয়ক কবি বলে কাউকে দাগিয়ে দেওয়াটা হয়তো ততটা যুক্তিযুক্ত নয়। উপসংহারে কবি এবং কবিতা বিষয়ে লেখা কিছু কথা বলেছেন, যেগুলি সম্বন্ধে আমি একেবারেই একমত নই। কবিতার বাহ্যিক আবরণ, শৈলী, বাচনভঙ্গি এসবের বাইরেও একটা অন্তর্লীন সত্তা আছে, এটাকে বলে অবয়বের বাহিরে থাকা আরেক অবয়ব। এবং কবিতার যুক্তি নির্মাণের প্রকরণ এর অনেক আগেই কবির মধ্যে কবিতা চলে আসে এবং পাঠক সেই কবিতাকে দেখতে পান। অনবদমনের অসম্পূর্ণ আকাশ এই বইয়ের শ্রেষ্ঠ প্রবন্ধ, এবং এই প্রবন্ধটিকে রেখে এর পরবর্তী যে প্রবন্ধগুলি যশোধরা রায়চৌধুরী লিখেছেন, সেই প্রবন্ধগুলি বা গদ্যগুলি, ডিসকোর্সগুলি, প্রবন্ধ বলবো না, সন্দর্ভ বলবো, আবার বলছি, নারীর মুখ ভাঙচুর উদ্বুত্তায়নগুলি, চিত্ররূপময় কবিতা নিয়ে দু একটি ভাবনা, হেরে যাওয়া মানুষ, কবিতা ও রাজনীতি, মেয়ে বর্জিত কবিতা হয় নাকি, এই ধরনের গদ্য বা সন্দর্ভ বা ডিসকোর্সগুলি কিন্তু অনবদমনের অসম্পূর্ণ আকাশকেই এক্সটেন্ডেড ভার্সন বলা যেতে পারে। এবং এর আগের যে গদ্যটি যশোধরা রায়চৌধুরী লিখেছেন, সেটি পড়তে পড়তে সেই পড়াটা, সে বোধ রক্তের মধ্যে মিশে যেতে যেতেই হঠাৎ করে গদ্যটি শেষ হয়ে যায়। এই ধরনের সমস্যা কিন্তু অনবদমনের অসম্পূর্ণ আকাশে নেই। লেখিকা এখানে ছত্রে ছত্রে দেখিয়েছেন যে কবিতায় নারী এবং নারীর কবিতা, এই দুটি বিষয় নিয়ে মূলত তিনি চাষবাস করেছেন। তিনি বলেছেন, মেয়েরা যখন কবিতা লেখে তখন কিন্তু মানুষের কবিতা লেখে, মেয়ে মানুষের কবিতা লেখে, যে কথা পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের বলতে দেয় না, সেই সমস্ত কথা কবিতার মধ্যে কিভাবে উঠে এসেছে বা সেই উঠে আসার ইতিহাসটি কি, এবং মেয়েদের এই কবিতা হৃদয় যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানটি যতই বার্তা বিক্ষুব্ধ হোক না কেন, এই ভৌগোলিক অবস্থানটিকে বুঝে নেওয়া, চিনে নেওয়া একটা চেষ্টা যশোধরা রায়চৌধুরী করেছেন, কারণ তিনিও এই একই পথের প্রতীক। নতুন ফিমেল গেজ বা নারী চাহনি, এই নারী চাহনিটিকে খুঁজতে চাওয়াই হচ্ছে এই প্রবন্ধের কারু বাসনা। এবং যৌনতা, প্রেম, নারী, এই বিভিন্ন বিষয়গুলিকে কবিতায় পুরুষতান্ত্রিক যে মনোভাব বা দৃষ্টিভঙ্গিতে কিভাবে দেখা হয়েছে, এবং মেয়েরা যখন খুব সচেতন ভাবে তাদের নিজেদের কথা বলতে শুরু করে, মূলত
জার্মেন ক্রিয়ার, সিলভিয়া প্লাথ এবং সিমোন্দা বোভেয়ার তো আছেনই। এই সমস্ত নারীবাদী কবি এবং লেখিকাদের লেখার থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা কবিতায় মেয়েরা বা মহিলা কবিরা বুনে দিতে থাকেন পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে তাদের দৃষ্টিভঙ্গি এবং তীব্র শ্লেষ। যেমন বিম্ববতীর আশি কবিতা প্রতি মাসে জুন 2007 নবনীতা দেবসেন লিখেছেন, যাই লিখি না কেন একটি নারী তো কলমটা ধরে আছে। লেখকের নারী পুরুষ নেই এ কথাটা ঠিক নয়, অতি অবশ্যই আছে। নর নারী একই সমাজে বাস করি বটে, কিন্তু জীবনযাপনের পার্থক্যে নারীর অভিজ্ঞতা, নারীর দৃষ্টি, নারীর অনুভব পুরুষের চেয়ে অনেক আলাদা। অনেক সময়ই আমাদের পৃথিবীর নাগাল পায় না পুরুষের চোখ। এই পৃথিবীটাকে কিন্তু তৈরি করা এবং এই পৃথিবীর কথা বলতে চাওয়াই কিন্তু অনবদামনের অসম্পূর্ণ আকাশের যে প্রতিপাদ্য। যশোধরা রায়চৌধুরী কিন্তু খুব সূক্ষ্মভাবে একটি কথা বলতে চেয়েছেন, সেটা হলো যে পুরুষতান্ত্রিক সমাজকে আক্রমণ করতে করতে মেয়েদের যে নিজস্ব কথা, যে নিজস্ব যে মেয়ে বেলার কথা, মেয়ে জীবনের কথা, নিজের যৌনতার কথা, নিজের প্রেমের কথা, সেই কথাগুলি কিন্তু কখনো কখনো মহিলা কবিরা বিস্মিত হয়ে গেছেন। যেমন রাজলক্ষ্মী দেবীর একটি কবিতা তিনি বলেছেন, মনের পেছনের দিকে ঘোরানো সিঁড়ির খোঁজ কাউকে দেব না, সেই সিঁড়ি বেয়ে শুধু রাতের কুটুম্বগুলি করে আনাগোনা, মনের পশ্চিম কোণে চোর কুঠুরির খোঁজ পেয়ে গেছে তারা, আর কেউ জানবে না, আর কেউ দেখবে না, সদরে পাহারা, মনের পেছন দিকে ঘোরানো সিঁড়িটা নামে কানাগলি ঘেঁষে, রাতের কুটুম্বগুলি চুপি চুপি উঠে আসে কত ছদ্মবেশে, নিয়ে যায় সোনা দানা, একদা যা কিছু ছিল মোটামুটি দামি, আনন্দে অস্থির হয়ে রোমাঞ্চিত অন্ধকারে জেগে থাকি আমি। এইভাবে যশোধরা রায়চৌধুরী তৈরি করেছেন তার গদ্যাবধির আলোচনা। এই বইয়ের সবচেয়ে দুর্বল প্রবন্ধ হলো 90 দশকের কবিতা ভাবনা। যশোধরা রায়চৌধুরী নিজে একজন 90 দশকের কবি। তার কাছ থেকে 90 দশকের কবিতা ভাবনার আরো অনেক বিস্তৃত আলোচনা আশা করেছিলাম। ইন্টারনেট একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের জীবনে ঘটিয়ে দিয়েছে। এর থেকে যারা দূরে সরে থাকতে চেয়েছেন তারাও একটা বিশেষ রাজনৈতিক অবস্থানকে সমর্থন করেন। আবার যারা এই পরিবর্তনের সঙ্গে মিশে নতুন ধরনের কবিতার বা নতুন ধরনের লেখার দিকে অগ্রসর হয়েছেন, তারাও কিন্তু আরেকটি রাজনৈতিক ভাবনার অনুসারী। এই বিষয়গুলি যশোধরা রায়চৌধুরীর কাছে এক্সপেক্ট করাই যায়। তিনি এই সময়টাকে খুব কাছ থেকে দেখেছেন। বইয়ের গদ্যগুলিকে বনস্পতি হওয়ার সুযোগ কেড়ে নিয়ে তাদের বনসাই করে রেখে দেওয়ার জন্য যশোধরা রায়চৌধুরীর কাছে আমার অনুযোগ রইল এবং অনুরোধ রইল যে গদ্যাবধি প্রবন্ধ সংকলন হোক, প্রবন্ধের বিস্তার এতে আসুক। যশোধরা রায়চৌধুরী তার সাম্প্রতিক লেখার মধ্যে এই ভাবনাটা আনবেন, এই আশা আমার রইল। পরে যে বইটি নিয়ে আমরা আলোচনা করব এটি কমিক্স, ব্ল্যাক স্যাড আমারিলো, লেখক জুয়ান ডাচ ক্যানালেস এবং
আর্টিস্ট জুয়ানজো গুয়ার্নিডো। প্রথমত বলি, এটি একটি অ্যানথ্রোপোমরফিক ক্যারেক্টার দিয়ে তৈরি কমিক্স এবং জুয়ানজো গুয়ার্নিডো ডিজনি স্কুল অফ আর্টিস্টের ট্রেন্ড আর্টিস্ট। ডিজনি স্কুল অফ আর্টিস্টের ট্রেন্ড আর্টিস্টের কিছু বিশেষ দক্ষতা থাকে, সেগুলি আমি আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই, ব্যাক কভারে রয়েছে ব্ল্যাক শার্ট গল্পের সংক্ষেপিত রূপ, নীল অ্যাডামসের প্রশংসা এবং আইসনার এবং হার্ভে অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্টারন্যাশনাল ম্যাটেরিয়াল এই বইটি পেয়েছে। ব্ল্যাক শার্ট অ্যামারিলো এর আগে যে 4টি বই বেরিয়েছিল, প্রত্যেকটি বই ডার্ক হর্স থেকে পাবলিশ হয়েছে এবং ডার্ক হর্স মূলত ফ্রেঞ্চ পাবলিকেশন থেকে রাইট নিয়ে ট্রান্সলেশন করেছে এবং আগের 4টি বইও কিন্তু আইসনার অ্যাওয়ার্ড পেয়েছে। এরকম খুব কম দেখা যায় যেখানে ব্ল্যাক শার্ট বা কোনো একটা পার্টিকুলার অ্যান্থোলজি প্রত্যেকটি বই আইসনার বা তার সমতুল্য অ্যাওয়ার্ড পেয়েছে। এটা খুব উচ্চমানের কমিক্স। নীল অ্যাডামসের মতন একজন কিংবদন্তি নিজে থেকে এই বইটি অনুবাদে ইচ্ছা প্রকাশ করেছিলেন। নীল অ্যাডামসের ভূমিকায় সেই কথাগুলি আছে এবং তিনি বইটির আর্টওয়ার্ক, গ্রাফিক ন্যারেটিভ এবং গল্পতে এতটাই আকৃষ্ট হয়েছিলেন, নিজে থেকে ডার্ক হর্সকে বলেছিলেন তিনি ইন্টারেস্টেড ফর ট্রান্সলেশন। বইটা অ্যারাউন্ড 65 পেজের মতন বই, হার্ড কভার। বইটির দাম এখন অ্যারাউন্ড 1000 রুপিস ইন্ডিয়ান মার্কেটে। অ্যানথ্রোপোমরফিক্যাল ক্যারেক্টারের সুবিধে হচ্ছে যে এক্সপ্রেশন এবং যে চার্ম, এটা খুব সহজে এবং খুব প্রকটভাবে ফুটিয়ে তোলা যায় যদি সেই আর্টিস্ট অ্যানথ্রোপোমরফিক্যাল ক্যারেক্টারকে নিয়ে কাজ করতে অভ্যস্ত হন। এই অভ্যেসটা কিন্তু ডিজনি স্কুল অফ আর্টিস্টদের মধ্যে রয়েছে। আমরা যারা বাম্বি দেখেছি, লায়ন কিং দেখেছি, মিকি মাউস, ডোনাল্ড ডাক দেখেছি, তারা জানি ডিজনি অ্যানিমেশন অ্যানথ্রোপোমরফিক্যাল ক্যারেক্টারকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এক্সপ্রেশন কোন জায়গায় যেতে পারে। এই গল্পটা ব্ল্যাক শার্টের যে আগের গল্পগুলির থেকে কিছুটা আলাদা। প্রথম যারা ব্ল্যাক শার্ট পড়বেন তাদের জন্য বলি, ব্ল্যাক শার্ট একজন ডিটেকটিভ, জন ব্ল্যাক শার্ট। সে একটি ক্যাট, তার ফেলাইন লাইক ইনস্টিংক্ট এবং 9 লাইফ যে সে প্রায় অজর অমর, তাকে ধ্বংস করার বহু চেষ্টা করে করা যায় না এবং আমরা দেখতে পাচ্ছি গুয়ার্নিডোর অনবদ্য লাইন আর্ট। ইউএস এর একটি রাস্তায় ব্ল্যাক শার্ট হেঁটে আসছে, দুটি বাচ্চা খেলছে, দুটি বাচ্চাকে র্যাবিটের ফর্মে আঁকা। এই হিউম্যান অ্যানাটমি এবং অ্যানিম্যাল অ্যানাটমিকে সিমলেসলি মিক্সিং করার ক্যাপাবিলিটি ডিজনি স্কুল অফ আর্টিস্টের রয়েছে এবং জুয়ানজো গুয়ার্নিডো তার ব্যতিক্রম নয়। জুয়ানজো গুয়ার্নিডোর যেটা ক্রেডিট, সেটা হচ্ছে ডিজনি স্কুল অফ আর্টিস্টরা ইউজুয়ালি কমিক্স তৈরি করেন না, তারা অ্যানিমেশনের দিকে বেশি পক্ষপাত রয়েছে তাদের। গুয়ার্নিডো কিন্তু অ্যানিমেশনের জগৎ ছেড়ে কমিক্সের জগতে এলেন। মনে হয় যেন তিনি একটা রোলস রয়েস চালাচ্ছিলেন 4 লেন হাইওয়েতে, কি জানি তার মনে হলো, তিনি সেই 4 লেন হাইওয়ে ছেড়ে ঢুকে পড়লেন একটা গ্রামের রাস্তায়। রাস্তাটি ভালো, দুপাশে সুন্দর ধান জমি, গাছপালা, সামনে একটা চায়ের দোকান রয়েছে। তিনি গাড়ি থামিয়ে সেখানে চা খেলেন, আবার সেই গ্রামের পথে এগিয়ে গেলেন। এটা তার ব্যক্তিগত চয়েস জীবনের।
আগেই বলেছি এই বইটি ব্ল্যাক স্যাডের অন্য 4টি গল্পের থেকে কিছুটা আলাদা। কিভাবে আলাদা সেটা বলি। জন ব্ল্যাক স্যাড এখানে কিন্তু প্রথম থেকেই কোনো ইনভেস্টিগেশনের মধ্যে জড়িয়ে পড়েনি। জন ব্ল্যাক স্যাড যেমন ক্যাট ডিটেকটিভ তার ফেলাইন লাইক ইনস্টিংক্টের জন্য, তেমনি ডগ উলফ হচ্ছে পুলিশ বা গার্ড, এবং উইজেল হচ্ছে জার্নালিস্ট তার কিউরিওসিটির জন্য, গরিলা হচ্ছে মুষ্টিযোদ্ধা স্বাভাবিকভাবে। এই অ্যানিম্যাল ইনস্টিংক্ট এবং অ্যানিম্যাল বিহেভিয়ার গুলিকে ক্যানালেস এবং গুয়ার্নিডো খুব সুন্দরভাবে হিউম্যান বিহেভিয়ারের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। প্রথমে গল্পটি শুরু হয় একজন লেখক এবং একজন কবি পরস্পরের মতপার্থক্য দিয়ে, দুজনে বন্ধু, তাদের ফিনান্সিয়াল ইস্যু এমন কিছু বিরাট নয় তার জন্য পরস্পরের একসঙ্গে থাকা তাদের জরুরি। কবি তার শারীরিক শক্তি এবং সুপিরিয়রিটি কমপ্লেক্সের জন্য রাইটারকে সর্বদা অবদমিত করে রাখে, এবং রাইটার তার এই অবদমন মেনে এবং তার দুর্বলতার জন্য কবির যে অপমান এবং অ্যাবিউজ গুলিকে নিঃশব্দে কিন্তু সহ্য করে। এইভাবে দুজনের জীবন চলতে চলতে তারা একটা পাবে গিয়ে পৌঁছায়, তার বন্ধুর পাব আমারিলোতে, টেক্সাসের একটি জায়গা। সেখানে দুজনে মদ্যপান করে, নেশাগ্রস্ত হয়, এবং তাদের জীবনের যে ঝগড়া বা বলা যায় জীবনের যে মতপার্থক্যটা আরো বেড়ে যায়। একে অপরকে অপমান করতে শুরু করে, গালাগালি দিতে শুরু করে, এবং সেটা হাতাহাতিতে পৌঁছায়। তারপরে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। রাইটার সেখান থেকে পালিয়ে আসে এবং ডেনভারে গিয়ে একটি সার্কাসে যোগ দেয়। অপরদিকে ব্ল্যাক স্যাড একটি জটিল তদন্ত সেরে নিউ অর্লিন্সে এসে পৌঁছায় এবং নিউ অর্লিন্সে একটি ধনী ব্যবসায়ী ক্যাডিলাক গাড়িকে এয়ারপোর্ট থেকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। এটি মূলত সে অন্যরকম একটি রিলিফ পাওয়ার জন্য করে এবং মাইন্ডটাকে কিছুটা ডিস্ট্রাক্ট করার জন্য সেই কাজটি সানন্দে গ্রহণ করে। গাড়ি চালাতে চালাতে অ্যামারিলোতে এসে পৌঁছায় এবং একটি বাইকার গ্যাংয়ের সঙ্গে তার কনফ্রন্টেশন হয়। কোইন্সিডেন্টালি এই বাইকার গ্যাং সাথে সেই রাইটার এবং কবিরও একটা ঝামেলা বেঁধেছিল। ব্ল্যাক স্যাডের লাইফ এবং কবি এবং রাইটারের লাইফ কিন্তু কোইনসাইড করে অ্যামারিলোতে। এরপরে ব্ল্যাক স্যাড তদন্তে জড়িয়ে পড়ে, সেই রাইটার কোথায় পালিয়ে গেল, কেন পালিয়ে গেল, এবং সার্কাসে আত্মগোপন করে থাকার জন্য তাকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা পুলিশের পক্ষ থেকে শুরু হয়, এবং ব্যাকস্যাডও ঘটনাচক্রে সেই মিসিং পিপল হান্টিং এ জড়িয়ে পড়ে। সার্কাস কিন্তু একটা অদ্ভুত জায়গা, যেটা সোসাইটির বাইরে, মূল সোসাইটির বাইরে। সে তার কিন্তু একটা নিজস্ব জীবন আছে, নিজস্ব একটা হায়ারকি আছে, যেখানে একজন মানুষ কিন্তু খুব সহজে আত্মগোপন করে থাকতে পারে এবং তার জীবন অতিবাহিত করতে পারে। আমরা ছিন্নমস্তার অভিশাপে সেটা দেখেছি, যে একজন মানুষ রিংমাস্টার হয়ে কিভাবে তার জীবনটা সার্কাসের মধ্যেই কাটিয়ে দেয় এবং তাকে খুঁজে পাওয়া যায় না। সার্কাসের এক নিজস্ব রহস্য আছে, সার্কাসের নিজস্ব জীবনের মধ্যে অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যা রহস্য নিয়ে গল্পটি এগিয়ে চলে। আলটিমেটলি
সেই রাইটার সার্কাসের মধ্যে একটি মেয়ের প্রেমে পড়ে এবং তারা দুজনে সার্কাস থেকে পালিয়ে যায় ব্ল্যাক স্যাডের সাহায্যে। এইভাবেই গল্পটা এগিয়েছে। আমি পুরো গল্পটা বলবো না, স্পয়লার না দেওয়া কমিক্সের ক্ষেত্রে খুবই কঠিন ব্যাপার, কিন্তু আমি যতটা পারি চেষ্টা করব। অনবদ্য কিছু প্যানেল গোয়ার্নিটো এঁকেছেন এবং প্রত্যেকটি প্যানেল স্বতন্ত্র মনোযোগের দাবি রাখে। এবং সবচেয়ে বড় কথা যে জুয়ানজো গুয়ার্নিডো ওয়াটার কালারের মতন একটা টাফ মিডিয়ামকে কমিক্সে তৈরি করার মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। ওয়াটার কালার ইউজুয়ালি কমিক্সে ব্যবহার করা হয় না। অনবদ্য কিছু অ্যাক্রোব্যাটিক মুভ জুয়ানজো গুয়ার্নিডো তৈরি করেছেন এবং এই গল্পটি যেমন অন্যান্য গল্পের থেকে কিছুটা আলাদা, তেমনি ছবিও অন্যান্য গল্পের ছবির থেকে কিছুটা আলাদা। গুয়ার্নিডো এখানে কিছুটা এক্সপেরিমেন্টেশন করেছেন, উজ্জ্বল রং অনেক বেশি ব্যবহার করেছেন, ফলে গোটা পেজের লুমিনোসিটি অনেক বেড়ে গেছে। ব্ল্যাক স্যাডের যে আগের কমিক্স গুলো তৈরি হয়েছিল, সেই কমিক্সগুলিতে ব্ল্যাক স্যাড যে গায়ের রং এটা অনেক ডার্ক। এখানে ব্ল্যাক স্যাডের গায়ের রং কিছুটা হালকা। সেপিয়া কালারের প্রচুর ব্যবহার হয়েছে ইন্টেরিয়ারের ভেতরে, যেখানে ব্ল্যাকের ব্যবহার কম, তার ফলে লুমিনোসিটি কিছুটা বেড়ে গেছে। এবং 50 এবং 60-এর দশকের আমেরিকার যে ইন্টেরিয়ারের যে রং, সেই রংটাকে আনাতে ওয়ার্নিডোকে সাহায্য করেছে। এটা অনবদ্য কমিক্স এবং এই পর্ব থেকে আমি কমিক্সকে রিভিউ করব। যে কমিক্সগুলি একে দুটি ক্যাটেগরিতে আমি ভাগ করবো, একটি হচ্ছে রেকমেন্ডেড আর একটি হচ্ছে হাইলি রেকমেন্ডেড। আমি একদম মার্কিং এর বিরোধী। যে কমিক্সগুলি আমার সবচেয়ে ভালো লেগেছে সেগুলি অবশ্যই হাইলি রেকমেন্ডেড ট্যাগ পাবে, এবং তার থেকে অল্প যেগুলো ভালো লেগেছে সেগুলি রেকমেন্ডেড ট্যাগ পাবে। এটি হাইলি রেকমেন্ডেড কমিক্স। আমি আশা করবো যারা পড়বেন তারা এনজয় করবেন। আজ এ পর্যন্তই। কমিক্স অ্যান্ড স্টোরি পরবর্তী পর্ব আসবে পরের রবিবার। শুভরাত্রি, নমস্কার।